এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে অ্যান্টি ক্যারিজ এজেন্ট দ্য ফ্লোরাইড। পূর্ববর্তী ভিডিওতে আমরা ডেন্টাল ক্যারিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আর ওই ডেন্টাল ক্যারিজ প্রিভেন্টের জন্য আমরা যে এজেন্টগুলো ইউজ করি সেগুলোকে মূলত অ্যান্টি ক্যারিজ এজেন্ট বলা হয়। অ্যান্টি ক্যারিজ এজেন্ট হিসেবে আমরা ফ্লোরাইডকে ইউজ করে থাকি। এখন একটা প্রশ্ন আসতে পারে, হোয়াই উই নিড ফ্লোরাইড ইন ডেন্টিস্ট্রি অ্যান্ড হোয়াট আর দ্য রুলস অফ ইট। ফ্লোরাইড কেন আমাদের ডেন্টিস্ট্রিতে দরকার এবং তার রুলসটাই বা কী। অ্যান্ড ফ্লোরাইড আমরা মূলত একটা কারণে ইউজ করি, সেটা হচ্ছে দ্য প্রিভেনশন অফ ডেন্টাল ক্যারিজ, অর্থাৎ ডেন্টাল ক্যারিজ প্রিভেনশনের করার জন্য, অর্থাৎ ডেন্টাল ক্যারিজ যাতে ফর্মেশন না হয় সেজন্য আমরা এই ফ্লোরাইডকে ইউজ করে থাকি। অর্থাৎ ফ্লোরাইড হ্যাজ এ ক্যারিওস্ট্যাটিক অর অ্যান্টি ক্যারিজ প্রপার্টি, অর্থাৎ ফ্লোরাইডের ক্যারিওস্ট্যাটিক অথবা অ্যান্টি ক্যারিজ প্রপার্টি, অর্থাৎ ক্যারিসের বিরোধী, ক্যারিজকে প্রতিরোধী প্রপার্টি রয়েছে। এখন হাউ দ্য ফ্লোরাইড প্রিভেন্টস দ্য ফর্মেশন অফ ডেন্টাল ক্যারিজ, এই যে ডেন্টাল ক্যারিজ ফর্মেশনটাকে প্রিভেন্ট করে ফ্লোরাইড, সেটা কিভাবে করে সেই জিনিসটা বোঝার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ডিমিনারাইজেশন রিমিনারাইজেশন প্রসেসটা। আমরা যখন ডেন্টাল ক্যারিজ নিয়ে আলোচনা করেছিলাম তখন সেখানে দুইটা প্রসেসের কথা বলছিলাম। আমাদের টুথ সার্ফেসে কন্টিনিউয়াসলি ডিমিনারাইজেশন প্রসেস এবং রিমিনারাইজেশন প্রসেসটা হইতে থাকে। যখন ডিমিনারাইজেশন প্রসেসটা রিমিনারাইজেশন প্রসেসের চেয়ে বেশি হবে তখনই কিন্তু ক্যারিজ ফর্মেশন হয়। অর্থাৎ ক্যারিজ ফর্মেশনের জন্য মূলত দায়ী হচ্ছে বেশি ডিমিনারাইজেশন প্রসেস হওয়া। তো ফ্লোরাইড তার অপোজিট কাজটা করবে, অর্থাৎ ফ্লোরাইড ডিমিনারাইজেশন প্রসেসটাকে কমায় দিবে এবং রিমিনারাইজেশন প্রসেসটাকে বাড়ায় দিবে। এর পাশাপাশি ফ্লোরাইড যে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে ফেলে। তো এই যে এটা হচ্ছে মেন একদম বেসিক কথা। তো এখন এই যে ফ্লোরাইডটা আমরা কীভাবে ইউজ করি, বিভিন্ন মাধ্যমে আমরা ইউজ করি। যেমন আমরা ফ্লোরাইড ইজ ইউজড অ্যাট হোম ইন টুথপেস্ট অ্যান্ড মাউথ ওয়াশেস, অর্থাৎ টুথপেস্ট অ্যান্ড মাউথ ওয়াশের মাধ্যমে আমরা ফ্লোরাইডকে ইউজ করতে পারি। এছাড়াও ডেন্টাল সার্জারিতে ফ্লোরাইডকে ফ্লোরাইড ভার্নিশেস অথবা টপিক্যাল সলিউশন অথবা জেলের মাধ্যমে ইউজ করা যায়। এখন ফ্লোরাইড অকার্স ন্যাচারালি ইন ওয়াটার সাপ্লাই, আমাদের যে ওয়াটার সাপ্লাই রয়েছে সেখানে কিন্তু ফ্লোরাইড লো কনসেন্ট্রেশন অ্যামাউন্টে থাকে, অর্থাৎ 0.1 to 1 মিলিগ্রাম ফ্লোরাইড পার লিটার। ওয়াটার ফ্লোরিডেশন ইজ দ্য মোস্ট কস্ট ইফেক্টিভ পাবলিক হেলথ মেজার টু কন্ট্রোল ডেন্টাল ক্যারিজ, অর্থাৎ এই যে ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে যে ফ্লোরাইডের ইনকর্পোরেশন অর্থাৎ ফ্লোরাইড ইউজ করা, সেটাকে বলা হইতেছে যে সবচেয়ে মোস্ট কস্ট ইফেক্টিভ হেলথ মেজারমেন্ট টু কন্ট্রোল দ্য ডেন্টাল ক্যারিজ। এখন এর পাশাপাশি আমরা যে টুথপেস্টের মাধ্যমে যে ফ্লোরাইড ইউজ করি, যেমন ফ্লোরাইড টুথপেস্ট, সেটাও কিন্তু মোস্ট কমনলি ওয়াইডলি ইউজড মেথড অফ অ্যাপ্লাইং ফ্লোরাইড, অর্থাৎ ফ্লোরাইড অ্যাপ্লাইংয়ের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ওয়াইডলি ইউজড এবং কমন যে মেথডটা সেটা হচ্ছে ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করা। অর্থাৎ তার মানে কি, টুথপেস্টে ফ্লোরাইড থাকবে। এখন টুথপেস্টে ফ্লোরাইডটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে থাকা উচিত, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ফ্লোরাইড থাকলেই সেই টুথপেস্টটা মোস্ট ইফেক্টিভ হবে ডেন্টাল ক্যারিজের বিরুদ্ধে। এখন টুথপেস্ট কন্টেনিং 13 to 50 to 1500 ppm ফ্লোরাইড আর দ্য মোস্ট ইফেক্টিভ, অর্থাৎ টুথপেস্টে যদি তোমার 1350 থেকে 1500 ppm ফ্লোরাইড যদি থাকে তাহলে সেটা মোস্ট ইফেক্টিভ হবে। সেক্ষেত্রে কিছু এজ ম্যাটার করে, যেমন ধরো কোনো একটা চিলড্রেনের বয়স যদি তোমার 3 বছরের কম হয় তখন যে টুথপেস্টটা ইউজ করবে সেই টুথপেস্টে অ্যাটলিস্ট 1000 ppm ফ্লোরাইড থাকতে হয়। যখন চিলড্রেনের বয়সটা 3 থেকে 6 বছরের মধ্যে, তখন টুথপেস্টে থাকা ফ্লোরাইডের পরিমাণ 1000 ppm এর বেশি হইতে হয়। এবং যখন চিলড্রেনের বয়স 7 বছর এর চেয়ে বেশি অথবা সে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টস, তখন যে টুথপেস্ট ইউজ করবে সেই টুথপেস্টে ফ্লোরাইডের পরিমাণ থাকবে 1350 থেকে 1500 ppm, ঠিক আছে। তো এখন আমরা এই যে, তার মানে বুঝতেই পারতেছি যে ফ্লোরাইডকে আমরা বিভিন্ন ফর্মে আমরা আসলে ইনকর্পোরেটেড অর্থে ইউজ করতে পারি। তো এই যে ইনকর্পোরেশনটা আসলে দুইভাবে হতে পারে, একটা প্রি ইরাপটিভলি অথবা পোস্ট ইরাপটিভলি। প্রি ইরাপটিভলি ইনকর্পোরেশন মানে কি, মানে হচ্ছে আমাদের টুথ যখন ইরাপশনের আগে, অর্থাৎ এখনও ইরাপটেড হয় না, এখনও ইরাপশন হয় না টুথ, অর্থাৎ যখন টুথটা ডেভেলপিং পর্যায়ে রয়েছে, অর্থাৎ ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ টুথ, তখন যে আনইরাপ্টেড টুথটা থাকে সেটা কিন্তু সারাউন্ডেড বাই এ ফ্লুইড ফিল্ড স্যাক, একটা ফ্লুইড ফিল্ড স্যাক দ্বারা আবৃত থাকে। যখন তুমি ফ্লোরাইড ইনকর্পোরেশন হয়, যখন ফ্লোরাইডটা ইনকর্পোরেটেড হয় তখন সেই ফ্লোরাইডটা কিন্তু অ্যানামাল সারফেসে চলে আসে, ওই টুথের অ্যানামাল সারফেসে। এখন প্রশ্ন হচ্ছে, অ্যানামাল সারফেসটা তো আবৃত থাকে একটা ফ্লুইড ফিল স্যাক দ্বারা, অর্থাৎ ফ্লোরাইডটা কিন্তু ওই ফ্লুইড ফিল স্যাকটাকেই ভেদ করে টুথের অ্যানামাল সারফেসে চলে আসে এবং তার ক্যারোস্ট্যাটিক অ্যাকশনটাকে সে শো করে। তো আরেকটা হচ্ছে ইনকর্পোরেশন, সেটা হচ্ছে পোস্ট ইরাপটিভ ইনকর্পোরেশন, অর্থাৎ হোয়েন দ্য টুথ ইজ ইরাপটেড ফ্লোরাইড ফর্ম
ফ্লোরোঅ্যাপাটাইট ক্রিস্টাল ফ্রম দ্য হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল। আমরা জানি যে এনামেল এর মূল উপাদান হচ্ছে হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল। তো একটা টুথ যখন ইরাপশন হয়ে যায় তখন এর মধ্যে থাকা এনামেল, সেই এনামেলের মধ্যে থাকা যে হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টালটা সেটা কিন্তু ফ্লোরাইডের সাথে বাইন্ড করে ফ্লোরোঅ্যাপাটাইট ক্রিস্টাল ফর্মেশন করে। এখন এই যে দুইটাই কিন্তু ক্রিস্টাল, এর আগে যেটা হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল ছিল সেটাও একটা ক্রিস্টাল, এখন নিউলি ফর্ম যেটা ফ্লোরোঅ্যাপাটাইট ক্রিস্টাল সেটাও কিন্তু একটা নতুন ক্রিস্টাল। দুই ক্রিস্টালের মধ্যে পার্থক্যটা হচ্ছে ফ্লোরোঅ্যাপাটাইট ক্রিস্টাল হচ্ছে লেস সলিবল এবং মোর রেজিস্ট্যান্ট এগেইনস্ট দ্য ব্যাকটেরিয়াল প্ল্যাক। তো এটা হচ্ছে আমরা এতক্ষণ যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে তারা মানে ফ্লোরাইডটাকে দুইভাবে ইনকর্পোরেটেড করতে পারে, একটা হচ্ছে প্রি ইরাপটিভলি আর হচ্ছে পোস্ট ইরাপটিভলি, একটা হচ্ছে টুথ ইরাপশনের আগে আর হচ্ছে টুথ ইরাপশনের পরে, এবং দুইটার মেকানিজম দুই রকম হবে। আমরা এর পাশাপাশি আরও জানছি যে আমাদের যে টুথপেস্ট ইউজ করি দৈনন্দিন জীবনে সেই টুথপেস্টে ফ্লোরাইডের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, সেটা হচ্ছে 1350 থেকে 1500 ppm। এই 1350 থেকে 1500 ppm ফ্লোরাইড থাকলে সেটাকে আমরা মোস্ট ইফেক্টিভ বলতে পারি, যদিও এটা বয়স ভেদে ভ্যারি করতে পারে। যেমন একদম 3 বছরের কম বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে সেটা 1000 ppm হবে, আর 3 বছর থেকে 6 বছরের মাঝখানে বয়স হলে তখন ফ্লোরাইডের পরিমাণটা হবে 1000 ppm-এর চেয়ে বেশি। আর যখন অ্যাডাল্টদের ক্ষেত্রে 1350 থেকে 1500 ppm এর মধ্যেই হবে। তো এই তো গেল আমাদের প্রাথমিক যে আলোচনা। এর পাশাপাশি আমাদের আরও কিছু জানতে হবে। অ্যাজ উই নো দ্য ফ্লোরাইড ইনহিবিট ডিমিনারাইজেশন। আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে ফ্লোরাইডটা ডিমিনারাইজেশন প্রসেসটাকে ইনহিবিট করে, অর্থাৎ ডিমিনারাইজেশন প্রসেসটাকে কমায় দিবে এবং রিমিনারাইজেশন প্রসেসটাকে বাড়ায় দিবে। তো এটা বোঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে ডিমিনারাইজেশন কীভাবে হয়। দেখো ডিমিনারাইজেশন হয় কীভাবে, এই যে একটা টুথ দেখতেছি, টুথের যে অ্যানিমেল, বাইরে যে অ্যানিমেল সারফেসটা, সেই অ্যানিমেল সারফেসের উপরেই কিন্তু একটা সময় কী ফর্মেশন হবে, ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন হবে, তাই না? তো এই ব্যাকটেরিয়াল প্ল্যাক যখন ফর্মেশন হবে তো এখানে এই যে ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন হওয়ার আগে, ধরো সাপোজ এখন ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন হয়নি, তখন এটার সারফেসে কী লেখা থাকবে, অ্যানিমেল সারফেসে স্যালাইভা লাগানো থাকবে। কী লাগানো থাকবে? স্যালাইভা, ঠিক আছে, স্যালাইভা লাগানো থাকবে। তো এখন অ্যানামেলের ভেতরে থাকা যে মিনারেলগুলা এবং বাইরের যে স্যালাইভা, এই দুইটার মধ্যে কন্টিনিউয়াসলি মিনারেল অর্থাৎ ক্যালসিয়াম অথবা ফসফেট এই জাতীয় যে মিনারেলগুলো সেগুলো কিন্তু এক্সচেঞ্জিং হইতে থাকবে, অর্থাৎ মিনারেল এক্সচেঞ্জিং হইতে থাকবে কার মধ্যে? স্যালাইভা এবং অ্যানামেলের মধ্যে। তো এই যে কন্টিনিউয়াসলি তোমার যে এখানে যে জিনিসটা বলা আছে যে টুথ অ্যানামেল কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ মিনারেলস উইথ দ্য স্যালাইভা, সো দেয়ার ইজ এ ব্যালেন্স স্টেট। অর্থাৎ এই যে টুথ অ্যানামেল এবং বাইরে থাকা যে স্যালাইভা তাদের মধ্যে কন্টিনিউয়াসলি যে মিনারেল এক্সচেঞ্জিং হইতেছে সেটার একটা ব্যালেন্স স্টেট ফর্মেশন করে। তো একটা সাম্যতা থাকে এই মিনারেল আদান প্রদানের। তো যখন হোয়েন দ্য ব্যাকটেরিয়াল প্ল্যাক ইজ ফর্মড, যখন অ্যানামেল সারফেসে ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন হয়ে গেছে, তখন এটার ব্যাকটেরিয়াল প্ল্যাকের মধ্যে কী থাকে? ক্যারোজেনিক ব্যাকটেরিয়া থাকে। তো এই ক্যারোজেনিক ব্যাকটেরিয়াগুলো কিন্তু এসিড প্রোডাকশন করে, আমরা এর আগেও জানছি, তাই না? তো এসিড প্রোডাকশন করলে সেখানে কী হবে? পিএইচ ফল করবে, অর্থাৎ পিএইচ কমে যাবে। তো পিএইচ কমে গেলেই এই যে একটু আগে আমরা যেই ব্যালেন্স স্টেটের কথা বললাম, যে মিনারেল এক্সচেঞ্জিংয়ের যে ব্যালেন্স স্টেট, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই যে অ্যানামেল এবং স্যালাইভার মধ্যে মিনারেল এক্সচেঞ্জিং যে ব্যালেন্স স্টেটটা ছিল সেটা কিন্তু আর আগের মতো থাকবে না। কেন থাকবে না? কারণ পিএইচ কমে গেছে। কেন পিএইচ কমে গেছে? কারণ অ্যাসিড প্রোডাকশন হয়েছে। অ্যাসিডটা কে প্রোডাকশন করছে? ক্যারোজেনিক ব্যাকটেরিয়া প্রোডাকশন করছে। এন্ড ক্যারোজেনিক ব্যাকটেরিয়া কই রয়েছে? ক্যারোজেনিক ব্যাকটেরিয়া রয়েছে অ্যানামেল সারফেসে ফর্ম হওয়া ব্যাকটেরিয়াল প্ল্যাকের মধ্যে। তো এর ফলে কি হবে? এর ফলে দ্য ক্যালসিয়াম অথবা ফসফেট আয়ন যে মিনারেলগুলো রয়েছে সেগুলো অ্যানিমাল সারফেস থেকে বের হয়ে আসবে। বের হয়ে কোথায় আসবে? সেটা প্ল্যাকের মধ্যে চলে আসবে। অর্থাৎ অ্যানামেল কিন্তু তার মিনারেলকে হারায় ফেললো। অর্থাৎ অ্যানামেলের মধ্যে থাকা যে ক্যালসিয়াম এবং ফসফেট এগুলো কিন্তু বাইরে বের হয়ে আসলো। এই যে এটাকে বলা হয় ডিমিনারাইজেশন প্রসেস। এখন এখানে কিন্তু ডিমিনারাইজেশন অলরেডি হয়ে গেছে। ডিমিনারাইজেশন হলেই তো এখানে কী হবে? ল্যাশন ফর্মেশন হবে, একটা সময় ক্যাভিটি ফর্মেশন হবে, ক্যারিজ ফর্মেশন হবে। তো আমাদেরকে এই ডিমিনারাইজেশন প্রসেসটাকে প্রতিরোধ করতে হবে। সেটার জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা যে ফ্লোরাইডের হেল্প নিতে পারি। কেন? কারণ ফ্লোরাইডের মাধ্যমে আমরা রিমিনারাইজেশন প্রসেসটাকে অ্যাক্টিভেট করতে পারি, অর্থাৎ রিমিনারাইজেশন প্রসেসটাকে আরও বাড়ায় দিতে পারি। কীভাবে? যখন ফ্লোরাইড তুমি ইনকর্পোরেটেড হয় অ্যানিমাল সারফেসে, অর্থাৎ ফ্লোরাইড যখন ইউজ করবা তখন অ্যানিমাল সারফেসের রেজিস্ট্যান্টটা বাইরে যাবে কার প্রতি? অ্যাসিডের প্রতি। অর্থাৎ কেন রেজিস্ট্যান্টটা বাড়বে অ্যাসিডের প্রতি? নিউলি
ফর্মড ক্রিস্টালের কারণে। আমরা একটু আগেই জানছি যে যখন ফ্লোরাইড ইনকর্পোরেটেড হয় অর্থাৎ যখন ফ্লোরাইড যখন ইউজ করি তখন কিন্তু ফ্লোরো অ্যাপাটাইট ক্রিস্টাল নামক একটা নতুন ক্রিস্টাল ফর্মেশন হয়। এই নতুন ক্রিস্টাল কিন্তু লেস সলিবল এবং মোর রেজিস্ট্যান্ট towards the bacterial plaque, also more resistant towards the acid. সো এই যে অ্যাসিড এর বিরুদ্ধে যখন এটাকে খুব বেশি রেজিস্ট্যান্ট করে তুলছে, তাই না? তো রেজিস্ট্যান্ট করে তোলার কারণে কিন্তু আলটিমেটলি তোমার দেখো এখানে যখন অ্যাসিড ফর্মেশন হওয়ার কারণে কারণেই তো তোমার পিএইচটা ফল করছে। পিএইচটা ফল করার কারণেই তো তোমার কী হয়েছে, ডিমিনারাইজেশন প্রসেসটা হয়েছে। তো এই যে যখন তোমার নতুন ক্রিস্টাল ফর্মেশন হবে, যে ক্রিস্টালটা কিন্তু অ্যাসিডের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট, তখন কিন্তু আর এই ডিমিনারাইজেশন প্রসেসটা আর হইলো না। আরেকটা বড় কারণ হচ্ছে যখন নিউলি ফর্ম ক্রিস্টালটা হ্যাজ ব্যাটারি স্ট্যাবিলিটি, অর্থাৎ এই যে নিউলি ফর্ম ক্রিস্টালটা কিন্তু একটা ব্যাটারি স্ট্যাবিলিটি থাকে, অর্থাৎ এটাকে যদি ডিমিনারাইজেশন করতেই হয় তাহলে অ্যাসিডের শক্তিমত্তা আর বাড়াইতে হবে, অর্থাৎ আরও স্ট্রং অ্যাসিড লাগবে। এখন তার মানে কি অ্যাসিডের একটা চ্যালেঞ্জ হয়ে গেল, যে অ্যাসিডের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেল যে তোমার এই নতুন যে ফর্মেশন হওয়া যে ক্রিস্টাল সেটাকে ডিমিনারেশন করার জন্য। অর্থাৎ সোজা কথা, যখন তুমি ফ্লোরাইড দিলা, ফ্লোরাইড দেওয়ার ফলে যে একটা নতুন ক্রিস্টাল ফ্লোরো অ্যাপাটাইট ক্রিস্টাল ফর্মেশন হইলো, সেই ফ্লোরো অ্যাপাটাইট ক্রিস্টালটা অ্যাসিডের বিরুদ্ধে অত্যন্ত রেজিস্ট্যান্ট, অর্থাৎ অ্যাসিডের বিরুদ্ধে সে অত্যন্ত রেজিস্ট্যান্ট এবং একই সাথে সে স্টেবল, অর্থাৎ সেটাকে ডিমিনারেশন করার জন্য এই অ্যাসিডের শক্তিমত্তা আরও অনেক বাড়ানো লাগে, যেটা কিন্তু এত সহজ কাজ না। তো বলতেই পারি যে ফ্লোরাইড ইনহিবিট দ্য ডিমিনারেশন। এর পাশাপাশি ফ্লোরাইড অলসো কিলস দ্য ব্যাকটেরিয়া, বাট হাউ, কীভাবে ব্যাকটেরিয়াকে কিলস করে? আফটার ফর্মেশন ব্যাকটেরিয়াল প্ল্যাক অ্যাসিড প্রোডাকশন অকার্স। আমরা অলরেডি জানি যখন টুথ সার্ফেসের ওপর যখন ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন হবে তখন সেখানে কিন্তু ক্যারোজেনিক ব্যাকটেরিয়াগুলো ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করবে, অর্থাৎ এর ফলে কিন্তু পিএইচ কমে যাবে। পিএইচ কমে যাওয়ার ফলে সেখানে কিন্তু একটা হাইড্রোজেন আয়ন আছে, মুক্ত হাইড্রোজেন আয়ন। আমরা জানি অ্যাসিডের মধ্যেই মুক্ত হাইড্রোজেন আয়ন থাকবেই। এর সাথে যে ফ্লোরাইড আয়ন সেটা কিন্তু বাইন্ড করার মাধ্যমে হাইড্রোক্সি ফ্লোরাইড ফর্মেশন করে। এই হাইড্রোক্সি ফ্লোরাইডটাই কিন্তু ব্যাকটেরিয়াল সেলের ভেতর প্রবেশ করে এবং ব্যাকটেরিয়াল সেলের মধ্যে থাকা অ্যাসেনশিয়াল মেটাবলিক এনজাইম অ্যাক্টিভিটিকে কমায় দেয়। এই যে মেটাবলিক এনজাইমের অ্যাক্টিভিটি কমে গেছে, তাহলে কি হবে? ব্যাকটেরিয়াল যে মেটাবলিক অ্যাক্টিভিটি সেটাও কমে যাবে। এর ফলে কিন্তু ব্যাকটেরিয়াল প্ল্যাক কিন্তু ফর্মেশন হবে না, তার মানে কি ডেন্টাল ক্যারিসও কিন্তু প্রিভেন্টেড হয়ে গেল। তো এটা হচ্ছে মুদ্রা কথা, অর্থাৎ ফ্লোরাইড যে কাজটা করে, ফ্লোরাইড হচ্ছে ডিমিনারাইজেশন প্রসেসটাকে ইনহিবিট করে ফেলায়। কীভাবে? অ্যানিম্যাল সারফেসে নতুন ক্রিস্টাল ফর্মেশনের মাধ্যমে, অর্থাৎ অ্যানিম্যাল সারফেসে যখন ফ্লোরো অ্যাপাটাইট ক্রিস্টাল ফর্মেশন হবে তখন তারা মোর রেজিস্ট্যান্ট হয়ে যাবে, কার প্রতি? অ্যাসিডের প্রতি। এর ফলে অ্যাসিডটা আর আগের মতো ডিমিনারাইজেশন প্রসেসটা করতে পারবে না। যখন ডিমিনারাইজেশন প্রসেসটা কমে যাবে তখন অটোমেটিকলি মিনারেল আপটেকটা বেড়ে যাবে। মিনারেল আপটেকটা বেড়ে যাওয়া মানে হচ্ছে রিমিনারাইজেশন হওয়া, অর্থাৎ এই যে আমরা এর আগে অ্যাসিড ফর্মেশনের জন্য অ্যানিমাল সারফেস থেকে যে মিনারেলগুলো চলে গিয়েছিল যেমন ক্যালসিয়াম বা ফসফেট, সেগুলো কিন্তু পুনরায় আবার রেস্টোর হবে, যেখানে আমরা রিমিনারেশন বলতেছি। একই সাথে এই যে ফ্লোরাইডটা হাইড্রোক্সি ফ্লোরাইড ফর্মেশনের মাধ্যমে ব্যাকটেরিয়াল মেটাবলিক অ্যাক্টিভিটিকে কমায় দেবে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে কিন্তু প্রিভেনশন করে ফেললো। তো আমরা আশা করব যে তোমরা একদম বেসিক মেকানিজম অর্থাৎ ফ্লোরাইডের ডেন্টাল ক্যারিস প্রিভেনশনের জন্য সেই জিনিসটা বুঝতে পারছো, অর্থাৎ ফ্লোরাইড কীভাবে ডেন্টাল ক্যারিস প্রিভেন্ট করে সেটার একটা বেসিক মেকানিজম সম্পর্কে আমরা তখন আলোচনা করেছিলাম। তো বেসিক মেকানিজম কথা বললেই আমাদের তিনটা জিনিসে মাথায় আসবে, সেটা হচ্ছে ডিমিনারাইজেশন প্রসেসটাকে কমায় দিবে, রিমিনারাইজেশন প্রসেসটাকে বাড়ায় দিবে, একই সাথে ব্যাকটেরিয়ার যে অ্যাক্টিভিটি বা মেটাবলিক অ্যাক্টিভিটি সেটাকে কিন্তু কমায় দিবে। তো এখন আমরা যদি রিটেনে আসে যে রাইট ডাউন দ্য রোল অফ ফ্লোরাইড ইন ডেন্টিস্ট্রি অর দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ফ্লোরাইড, তখন আমরা কীভাবে লিখবো? দেখো ফ্লোরাইড কিন্তু ডেভেলপিং টুথের ওপর কাজ করতেছিল, আমরা যখন প্রি ইরাপটিভ ইনকর্পোরেশনের কথা বলছিলাম, অর্থাৎ ইরাপশনের আগে যখন ডেভেলপিং স্টেটে রয়েছে তখন কিন্তু তোমার টুথ কিন্তু ডেভেলপিং, তখন কিন্তু টুথের ওপর কিন্তু ফ্লোরাইড কাজ করছে। তো সেটাকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন অফ ফ্লোরাইড। যখন তুমি ফ্লোরাইডটা দিবা তখন এটা কিন্তু বাইন্ড করবে হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালের ওপর, বাইন্ড করার মাধ্যমে ফ্লোরো অ্যাপাটাইট ক্রিস্টাল ফর্মেশন করবে। ফ্লোরো অ্যাপাটাইট ক্রিস্টাল ফর্মেশনের মাধ্যমে সেটা কী করবে? ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স অফ ব্যাকটেরিয়া টু দ্য ব্যাকটেরিয়াল প্ল্যাক, ব্যাকটেরিয়াল প্ল্যাকের প্রতি রেজিস্ট্যান্টটাকে বাড়ায় দিবে, এর ফলে ডেন্টাল ক্যারিস কিন্তু ইনহিবিট হয়ে গেল। এছাড়াও ব্যাকটেরিয়াল প্ল্যাকের ওপরও কাজ করে। আমরা জানি ফ্লোরাইড কী করে, ফ্লোরাইড যখন ব্যাকটেরিয়াল প্ল্যাকে ইনকর্পোরেটেড হয়ে যায় তখন গ্রোথটা কমায় দেয়। কীভাবে? মেটাবলিক অ্যাক্টিভিটি কমানোর মাধ্যমে, এভাবে ডেন্টাল ক্যারিস প্রিভেনশন করে। একই সাথে অ্যানিমাল সারফেসে তারা কী করবে? প্রোটিন অ্যাবজর্পশনকে কমায় দিবে। অ্যানিমাল সারফেসের প্রোটিন অ্যাবজর্পশন যখন কমে যাবে তখন প্ল্যাকটা কিন্তু অত সহজে ফর্মেশন হবে না, তখন মানে কি ক্যারিস
প্রিভেন্টেড হয়ে গেল। তো এটা হচ্ছে একদম বেসিক, আমরা এর আগে যা যা আলোচনা করেছিলাম সেটা একদম সুন্দর মতো সাজানো আছে এইখানে। অর্থাৎ একদম সোজা কথা, সেটা হচ্ছে যখন তুমি ফ্লোরাইড দিবা, ফ্লোরাইডটা কী করবে, যে অ্যানামাল সার্ফেসে থাকা হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালটাকে ক্রিস্টালের সাথে বাইন্ড করার মাধ্যমে সে ফ্লোরো অ্যাপাটাইট ক্রিস্টাল নামক নতুন ক্রিস্টাল ফর্মেশন করতেছে। এই নতুন ক্রিস্টালে কী রয়েছে, রেড সলিবিলিটি, মোর রেজিস্ট্যান্ট পাওয়ার রয়েছে ব্যাকটেরিয়া প্ল্যাকের প্রতি বা অ্যাসিডের প্রতি। এর মাধ্যমে কিন্তু ডেন্টাল ক্যারিস প্রিভেনশন হইলো। আর একই সাথে এই যে ফ্লোরাইডটা, সেই ফ্লোরাইডটা কিন্তু ব্যাকটেরিয়াল প্ল্যাকের মধ্যে ঢুকে ব্যাকটেরিয়ার মধ্যে থাকা মেটাবলিক অ্যাক্টিভিটিকে কমায় দিবে, অর্থাৎ তার গ্রোথকে ইনহিবিট করে দিবে, অর্থাৎ ডেন্টাল ক্যারিস আর ফর্মেশন হলো না। একই সাথে অ্যানিমাল সার্ফেসে যে অ্যাবজর্পশন, প্রোটিন অ্যাবজর্পশনের যে ক্যাপাবিলিটি বা টেন্ডেন্সি, সেটাকে কমায় দেওয়ার মাধ্যমে প্ল্যাক ফর্মেশনটাকে স্লো করে দিবে। ঠিক আছে, এর ফলেও কিন্তু কী হবে, ডেন্টাল ক্যারিস প্রিভেন্টেড হবে। তো এই তো আমরা আজকের মতো ডেন্টাল অ্যান্টি ক্যারিস যে এজেন্ট বা ফ্লোরাইড, সেটার একদম বেসিক মেকানিজম নিয়ে আলোচনা করেছি। পরবর্তী 2টা পার্টে আমরা এটার ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ফ্লোরাইড থেরাপির এবং একই সাথে ফ্লোরোসিস এবং ফ্লোরাইড টক্সিসিটি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।